আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে বিপুল জয়ে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। বিকেলে তারেক রহমানের ব্রিফিং। সোম অথবা মঙ্গলবার নতুন এমপিদের শপথ জানালেন প্রেস সচিব। 40 থেকে 50 সদস্যের হচ্ছে বিএনপির মন্ত্রিসভা। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকতে পারেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক নেতা। সামগ্রিক ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় তীব্র নিন্দা। 2008-এর পর সবচেয়ে শান্তিপূর্ণ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে এবার, মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়নের। গণতন্ত্রের পথে যুগান্তকারী পদক্ষেপ রাখার আশাবাদ। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত 2। রাজশাহী মেডিকেলে সংকটাপন্ন অবস্থায় 3 জন চিকিৎসাধীন। যুক্তরাজ বসন্তের আগমনে চারদিকে রঙের ছোঁয়া। শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুঁড়ি। প্রকৃতির নবজাগরণে এলো বিশ্ব ভালোবাসা দিবস। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। শ্রীলঙ্কায় পৌঁছেছে সূর্যা কুমার যাদবের দল। 2 চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের দর আকাশচুম্বী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করে বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অথবা মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে তিনি বলেছেন কথা। একই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি বলেছেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে। অধিকাংশ মানুষ আর পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চায় না, আর এ কারণেই গণভোটে জয়যুক্ত হয়েছে। গণভোট 16 বছরের অনাচারের বিরুদ্ধে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য তার। বলেন, আলাপ আলোচনা এবং ঐক্য বজায় রেখে সবার জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। জানা নির্বাচিত সংসদ সদস্যরা 2 বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে, আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। যেমনটি বলছিলাম, সোম মঙ্গলবার শপথ বাক্য পাঠ করানোর কথা এবং প্রধান বিচারপতি এই শপথ বাক্য পাঠ করাবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট এবং গণভোটের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করা হয়। এই গ্যাজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতামাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা শেষে এই 297 আসনের গ্যাজেট ঘোষণা করল নির্বাচন কমিশন। 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে গুরুত্ব পাবেন মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতা। এছাড়া তারেক রহমানের সাথে এতদিন নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকেও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্রেট কোটায়। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে মন্ত্রী পরিষদে আনা হবে। গত 2 দিন স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনায় এসব বিষয়ে আলাপ করেছেন চেয়ারম্যান তারেক রহমান, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কথা বলতে রাজি হননি। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর মায়ের মৃত্যু, দলের চেয়ারম্যানের দায়িত্ব, অতঃপর জনরায়ে বিএনপিকে 2/3 আসনে জয়ী করে রাষ্ট্র ক্ষমতা আনলেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী। এতে করে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ।
নিরাপদ শহরে চারদিকে আলোচনা কেমন হতে পারে তারেক রহমানের ক্যাবিনেট। দলের স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে মুখে কুলু পেটেছেন। যদিও শনিবার দলের সিনিয়র সদস্যদের গুলশান কার্যালয়ে ডেকে মতামত নেন বিএনপি চেয়ারম্যান। বৈঠকে ছিলেন এমন দুইজন নেতা যমুনা নিউজকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন 2001-06 সালের মতোই বড় মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছেন তারা। সংখ্যাটা হতে পারে ৪৫, যেখানে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল মিন্টু, বরকতুল্লাহ বুলু, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, জাকারিয়া তাহির সুমন, দীপেন দেওয়ানের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। তারেক রহমানের মন্ত্রিপরিষদে ছাত্রদলের সাবেক নেতাদের আধিপত্য থাকছে। প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, অনিন্দু ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, শামা ওয়ায়েদ, SM জিলানি, শামীম কায়সার লিঙ্কন, হাবিবুর রশিদ, নওশাদ জমিরের নাম আলোচনায়। চমক থাকছে বিএনপির টেকনোক্রেট কোটায়। সূত্র বলছে, তথ্যমন্ত্রী হিসেবে তারেক রহমানের পছন্দ একটি দৈনিক পত্রিকার সম্পাদককে। তিনি রাজি না হলে দায়িত্ব পেতে পারেন রুহুল কবির রিজভী বা মাহাদি আমিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বিবেচনায় আছেন ডক্টর এনামুল হক চৌধুরী, পররাষ্ট্রে হুমায়ুন কবির ও ক্রিয়ায় সাবেক অধিনায়ক আমিনুল হক। প্রতিশ্রুতি অনুযায়ী শরিকদেরও মন্ত্রণালয়ের বিবেচনা রাখছে বিএনপি। আন্দালুর রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জুনায়েদ সাকি ও মাহমুদুর রহমান মান্নার সম্ভাবনার কথা জানিয়েছেন নেতারা। সামগ্রিক ফলকে স্বীকৃতি দিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। সেখানে জামায়াত আমির বলেন, নির্বাচনের ফলাফল নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই হবে জামায়াতের লক্ষ্য, এমনটাও জানান ডাক্তার শফিকুর। বলেন, এর মাধ্যমে ভবিষ্যতের জন্য দায়িত্বশীলতা অর্জনের পথ সুগম হবে। এদিকে সকালে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে নিরীহ নাগরিক ও ভোটাররা সহিংসতার শিকার হচ্ছেন। তিনি এই সহিংসতার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, যে জাতি সদ্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে সেই জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। এসব ঘটনা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত আমির। বাগেরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বেলা 12টায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান গনি। এর আগে গতকাল বিকেলে বাগেরহাট সদরের নোয়াপাড়া গ্রামে সংঘর্ষে জড়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা 5 জন আহত হন। সংকটাপন্ন অবস্থায় আহত ওসমানকে নেওয়া হয় খুলনা মেডিকেলে। এই সংঘর্ষের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মুন্সিগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হয় জসিম ও তার বাবা মাহফিক নায়েব। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা, আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা 7:30টার দিকে মৃত্যু হয় জসিমের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।